আমার চাচা একদিন আমাকে তার ইচ্ছা পূরণের জন্য বললেন। আমি তখন বাড়িতে একা ছিলাম। চাচা আমাকে বেডরুমে নিয়ে গিয়ে শান্ত পরিবেশে বসালেন। হঠাৎ করে আমি এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করতে লাগলাম। তিনি আমাকে 3 ঘন্টার মতো। আমার নাম প্রিয়া, আমি দেখতে সুন্দরী ছিলাম, শরীরের গঠন নাই বা বললাম। আমার অলৌকিক সৌন্দর্যের জন্য সবাই আমাকে চিনত, বাইরে বের হলেই সবাই আমার দিকে চেয়ে থাকত, মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়। কিন্তু আমার মোহনীয় মুখের আড়ালে ছিল দুঃখে ভরা একটি হৃদয়। অনেক দিন আগে আমি আমার বাবা মাকে হারাই, তারপর আমার চাচা চাচি আমাকে তাদের বাড়িতে নিয়ে যান। কিন্তু সেই বাড়িতে আমি স্থির অনুভব করতাম না। আমার চাচা সবসময় আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতেন, তার কঠিন বহিঃপ্রকাশের পেছনে যেন কোনো রহস্য লুকিয়েছিল। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত, এবং আমি নিজেকে আরও বেশি অস্থির অনুভব করতাম। আমি জানতাম না কিভাবে আমার চাচার সেই দৃষ্টি এবং অনুভূতি থেকে নিজেকে মুক্ত করব। একদিন চাচি বাড়িতে না থাকায় চাচা বাইরে থেকে আসে, তিনি জানতেন না যে চাচি বাড়িতে নাই। তাই আমি অনেক ভয়ে ছিলাম, কারণ জানি না চাচা ঘরে ঢুকে আমার সাথে কি করবে। চাচার ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে সাহস পাইনি। দরজাটা কাঁপতে কাঁপতে খুলে দেবার আগেই বললাম, অন্যদিকে দাঁড়ান। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কেন এত সময় লাগল দরজা খুলতে? আমি কি বলব বুঝতে পারছিলাম না। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। দরজা বন্ধ করে মাথা নিচু করে তার পিছু নিলাম। চাচা যেন চাচির কথা না জিজ্ঞেস করেন। তবু চাচা আমাকে জিজ্ঞেস করলেন, তোমার চাচি কোথায়? কিছু না বলে রান্নাঘরের দিকে ঘুরে গেলাম এবং খাবার এনে তার সামনে রাখলাম। তার সামনে বেশিক্ষণ থাকতে চাইনি, তাই খাবার রাখার সাথে সাথেই সরে গেলাম। কারণ আমি জানি যদি জানতে পারে চাচি বাড়িতে নাই, তাহলে হতো আজকেই সে আমার সাথে খারাপ কিছু করবে। দ্রুত নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলাম এবং মনে মনে প্রার্থনা করতে লাগলাম যেন তাড়াতাড়ি খাবার শেষ করে চলে যান বা চাচি ফিরে আসেন। কিছুক্ষণের মধ্যে দরজায় ঠক ঠক শব্দ শুনে আমার মনে একটা সাহস চলে আসে। কারণ আমি দেখলাম চাচি চলে আসছে, তাকে দেখে আমি অনেক খুশি হলাম। আমার ভয় আস্তে আস্তে দূর হচ্ছিল। আমার চাচা চাচিকে তার পছন্দমতো বিয়ে করেছিলেন, এবং এরপর চাচি বাধ্য হয়ে চাচার বাড়িতে থাকতে শুরু করেন। আমি যখন 6 বছর বয়সী তখন চাচি একজন পুরোহিতের সাথে বিয়ে করেন। আমার মামাও আমাদের ছেড়ে চলে যান এবং খালা অসুস্থ হয়ে পড়েন। পুরোহিতের সাথে বিয়ে করার উদ্দেশ্য ছিল যাতে আমি সৎ চাচার তত্ত্বাবধানে বড় হতে পারি এবং তিনি আমাকে নিজের মেয়ের মতো যত্ন করবেন। চাচিও তেমনটাই ভেবেছিলেন। আমার এই সৎ চাচা সত্যিই আমার যত্ন নিতেন এবং আমার প্রতিটি ছোট প্রয়োজন মেটাতেন। আমি আমার আসল চাচাকে হারানোর পর এই সৎ চাচাই আমার সবকিছু হয়ে ওঠেন। সময় দ্রুত কেটে যায় এবং তার প্রতি আমার ধারণা খুবই ইতিবাচক ছিল। কিন্তু যখন আমি 16 বছর বয়সী হলাম, তখন বুঝতে পারলাম চাচার আমার প্রতি ভালোবাসা ছিল, তবে তা চাচার মতো ছিল না। আমি এখন কিছুটা জ্ঞানী হয়ে উঠেছিলাম। আমাকে নিয়মিত বাইরে যেতে হতো, অনেক বন্ধু ছিল, এবং তাদের কাছ থেকে জানতে পারি যে আমার এই চাচা একজন ভালো মানুষ হলেও আমি তাকে পছন্দ করতাম না। সবকিছু মিথ্যে মনে হতো। আমি এসব কথা কখনোই চাচিকে বলিনি, তবে শুধু মামাকে বলতাম। আমার চাচা 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন, তবুও আমাদের বাড়ির উঠানের এক কোণে একটি ছোট রুম ছিল যেখানে চাচা বাচ্চাদের টিউশনি দিতেন। চাচি বা আমি সেই রুম সম্পর্কে জানতাম না। ছোটবেলায় আমার চাচা আমাকে সেই রুমে পড়াতে নিয়ে যাননি, বরং একটি আলাদা ঘরে পড়াতেন। আমার মা এবং আমি তার কাজকে ভালোবাসায় পূর্ণ মনে করতাম এবং অনুভব করতাম যে তিনি আমাদের ভালো চান। যখন তিনি অন্য বাচ্চাদের পড়াতেন আমরা দুজনেই চুপচাপ থাকতাম, কিন্তু আমি গভীরভাবে চাইতাম যে তিনি আমাকে সেই সেশনে অন্তর্ভুক্ত করুক। বড় হওয়ার পর এবং জিনিসগুলি আরও ভালোভাবে বুঝতে পারার পর বুঝতে পারলাম হয়তো শুধু একটি আকাঙ্ক্ষা ছাড়া আরও কিছু ছিল। টিউশনির সময় গোপনীয়তা। হয়তো তার কর্মের পিছনে এমন কিছু লুকিয়ে ছিল যা আমি আগে বুঝতে পারিনি। আমার কৌতূহল আর সামলাতে না পেরে একদিন সাহস করে চাচাকে জিজ্ঞাসা করলাম কেন তিনি আমাকে অন্য বাচ্চাদের সাথে পড়তে দেননি। তারপর আমি সেই রুমের দিকে এগিয়ে গেলাম যেখানে সব বাচ্চারা ছিল, তারা ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে সবকিছুর মধ্যে আমি লক্ষ্য করলাম একটি 10 বছর বয়সী মেয়ে কান্নায় ভেঙে পড়েছে। চাচা তাকে জোর করে থামাচ্ছেন এবং বাড়ি না যাওয়ার জন্য বলছেন।
মেয়েটি বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু চাচার আচরণ ছিল বেশ কৌতূহলজনক এবং অস্বাভাবিক। আমি দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিলাম। কিছুতেই বোঝা যাচ্ছিল না কেন এই পরিস্থিতি ঘটছে। চাচা অবশেষে মেয়েটিকে ধরে অন্য ঘরে নিয়ে গেলেন। আমি জানি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে চাচা এসব কি করছে। আমি পিছন পিছন গিয়ে দেখলাম দরজা বন্ধ হয়ে গেল এবং চাচা মেয়েটিকে শান্ত করার চেষ্টা করছেন। আমি সবকিছু চুপচাপ দেখে যাচ্ছিলাম এবং তখনই বুঝতে পারলাম যে আমার বন্ধুরা চাচা সম্পর্কে যা বলেছিল তা হয়তো সঠিক ছিল। আমার মনে চাচার প্রতি ঘৃণার বীজ জন্ম নিতে শুরু করেছিল, কিন্তু আমি তা প্রকাশ করতে পারছিলাম না। অন্য সবার কাছে তিনি ছিলেন একজন দেবতা, বিশেষ করে আমার চাচির কাছে তিনি শুধু স্বামীই ছিলেন না, আরও অনেক কিছু। আমার মধ্যে থাকা আবেগগুলো খুবই বিভ্রান্তিকর হয়ে উঠেছিল। যিনি আমাকে বল করেছেন তার সম্পর্কে এই দ্বিধা আমাকে ছিঁড়ে ফেলছিল। আমি অনুভব করছিলাম যে এই মুহূর্তটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। এমন একটি মুহূর্ত যেখানে গোপন সত্য প্রকাশ পাবে এবং সম্পর্ক ভেঙে যাবে। এখন থেকে আমি চাচাকে গোপনে নজর রাখতে শুরু করব। এটা ঠিক যে এখন প্রতি 2-3 দিন পরপর চাচা কোনো না কোনো বাচ্চাকে থামানোর চেষ্টা করতেন। কিন্তু লক্ষণীয় বিষয় হল তিনি সবসময় মেয়েদেরই থামাতেন, ছেলেদের নয়। সেই কাঁদতে থাকা মেয়েটি আমার সন্দেহের সত্যতা প্রমাণ করেছিল, কিন্তু চাচা যা বলেছিলেন তা কেউ বিশ্বাস করতে প্রস্তুত ছিল না। তিনি বলতেন সবকিছু বিশ্বাস করা উচিত নয়, বিশেষ করে যা শোনা যায়। যদি কিছু ভুল হয় তাহলে তোমার সাথে এমন কিছু হতে পারে। তিনি জানতেন যে তিনি আমার আসল চাচা নন, তবুও তিনি কতটা ভালোবাসেন তা দেখে অনুমান করতে পারতাম যে তিনি ভুল হতে পারেন। কিন্তু সেই দৃশ্য আমার সামনে ছিল, তাই আমি কখনো কখনো সঠিক এবং ভুলের মধ্যে দোলাচল করতাম। আমি ভাবতাম তিনি আমার চাচা নন, আবার মাঝে মাঝে ভাবতাম যে চাচি তার সম্পর্কে যা বলছে তা সঠিক। এভাবে সময় কেটে যাচ্ছিল এবং চাচার প্রতি আমার ঘৃণা বাড়ছিল। এখন আমার বয়স 19 বছর এবং চাচি আমাকে তার স্কার্ফ পরে স্কুলে পাঠাতেন। কারণ আমি অনেক সুন্দর ছিলাম তাই তিনি এমনটা করতেন। আমি ধার্মিক পরিবারের সদস্য ছিলাম এবং চাচিও ধার্মিক ছিলেন। কিন্তু চাচার প্রতি আমার কষ্ট বাড়তে লাগল। আমি যত বড় হচ্ছিলাম তার দৃষ্টি আমার দিকে ততই গভীর হতে লাগল। এখন তিনি আমার দিকে অশ্লীল দৃষ্টিতে তাকাতে লাগলেন। আমি ঘরে গিয়েও বড় স্কার্ফ পরতে শুরু করলাম এবং তার সামনে যাওয়া এড়াতে লাগলাম। তার সাথে খুব কমই কথা হতো। আমার পরিবার ছিল ধর্মীয়। আমার মামা মন্দিরের পুরোহিত ছিলেন এবং চাচি খুব ধার্মিক। তাদের অপ্রীতিকর দৃষ্টি এড়াতে আমি মরিয়া হয়ে উঠেছিলাম। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে বড় স্কার্ফ দিয়ে নিজেকে ঢেকে ফেলতাম, কৌতূহলী চোখ থেকে নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু এমনকি বাড়ির 4 দেয়ালের মধ্যেও আমি চাচার শ্বাসরুদ্ধকর উপস্থিতি থেকে বাঁচতে পারতাম না। যেখানেই যেতাম তার অপছন্দনীয় দৃষ্টি আমাকে তাড়িয়ে বেড়াত পেছন পেছন। তার প্রতিটি পদক্ষেপের ছায়া হয়ে তার সাথে সংঘর্ষ এড়াতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। নিজেকে সবার থেকে গুটিয়ে রাখতাম যতক্ষণ না আমার উপস্থিতি প্রায় অদৃশ্য হয়ে যেত। যত কম সম্ভব কথা বলতাম। চাচি সবসময় আমাকে চাচার ভালোবাসা ও যত্নের বিষয়ে আশ্বস্ত করতেন। তিনি আমাকে আদর করে শিক্ষা দিতেন। কিন্তু এখন তিনি চুপ থাকতে শুরু করলেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে আমার চাচা সম্পর্কে আমি যা বলেছি তা সত্যি ছিল। যদিও তিনি আমার চাচা ছিলেন, যখন একজন ভাতিজি তার চাচার সাথে নিরাপদ বোধ করে না, তখন সেই সম্পর্কটা আর স্বাভাবিক থাকে না। আমি সবসময় অনুভব করতাম যে চাচা আমাকে তার ভাতিজি হিসেবে দেখেন না। তিনি আমার যত্ন নিতেন না এবং আমার ইচ্ছাগুলি পূরণ করতেন না। এখন চাচাকে আমার দেখাশোনা করতে হতো, যার কারণে তিনি কোথাও যেতে হলে আমাকে সাথে নিয়ে যেতেন। তিনি অপেক্ষা করতেন এমন সময়ের জন্য যখন চাচা বাড়িতে থাকতেন না, অথবা আমাকেও সাথে নিয়ে যেতেন, কারণ এলাকার মানুষের ভয়ে আমাকে একা রেখে যেতে পারতেন না। সবাই বলত আমি ভাগ্যবান যে আমার চাচা একজন দেবতার মতো, যিনি আমাকে একজন সত্যিকারের চাচার চেয়েও বেশি ভালোবাসেন। কিন্তু কেউ জানত না আমি ঘরে কি অসুবিধায় ছিলাম। আমি এমনকি রাতে রুমের ভেতর থেকে তালা দিয়ে ঘুমাতাম। দরজায় হালকা টোকা দিলেও আমার ঘুম ভেঙে যেত এবং মাঝে মাঝে ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যেত। মাঝরাতে পানির প্রয়োজন হলেও ঘর থেকে বের হতাম না। এমন জীবন যাপন করেও যখন মানুষ বলত আমি ভাগ্যবান, তখন আমি কষ্টের মধ্যেই থাকতাম। আমার মন চাচার মুখে ঘুষি মারতে চেয়েছিল, কিন্তু আমি কিছু করতে পারিনি, তাই সবসময় চুপ থাকতাম। এখন মনে হচ্ছে চাচিও তার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করছেন।
কারণ আমি দেখলাম দিন দিন তিনি আরও চুপচাপ হয়ে যাচ্ছেন এবং প্রায় লুকিয়ে কাঁদতেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এখন সেই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একদিন আমি গ্রামের মোড় দিয়ে যাচ্ছিলাম এবং একটি মহিলাকে দেখতে পেলাম। মহিলাটি আমার চাচির কাছে এসে নিচু স্বরে বলছিলেন যে তিনি আর তার মেয়েকে চাচার বাড়িতে পাঠাতে চান না। তিনি বললেন তার মেয়ের সঙ্গে চাচার আচরণে কিছু সমস্যা হয়েছে এবং তিনি তার মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত। চাচি তাকে বোঝানোর চেষ্টা করলেন যে হয়তো এটি ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু মহিলাটি অনড় ছিলেন যে মেয়ের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই উদ্বেগ ও অনিশ্চয়তার মাঝে চাচি একটি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই প্রিয়ার চাচার সাথে কথা বলবেন এবং নিশ্চিত করবেন যে এমন কোনো ঘটনা আর না ঘটে। রাতে চাচি দৃঢ়তার সাথে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তিনি চাচার সাথে কথা বলতে শুরু করলেন। আমি লুকিয়ে সব দেখছিলাম, কিন্তু চাচা হঠাৎ রেগে গিয়ে চাচির উপর হাত তুললেন। আমি সামনে এসে চাচিকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু পারিনি। মহিলারা এরপর আমার চাচার সম্পর্কে কথা বলতে লাগলেন। সেদিন রাতে চাচা চাচির উপর খুব রেগে গেলেন এবং আমি অসহায়ভাবে সব দেখলাম। তিনি রেগে গেলে চাচিকে অনেক মারতেন, তার নিষ্ঠুরতা চাচি চুপচাপ সহ্য করতেন, কারণ তার আর কিছু করার ছিল না। কিন্তু আজ পর্যন্ত চাচা আমাকে কিছু বলেননি এবং আশা করি তিনি আর কখনো আমাকে আক্রমণ করবেন না। যদিও তিনি অন্য মেয়েদের মতো আমাকে কষ্ট দিতে পারতেন, আমি তাকে সবার সামনে চাচা হিসেবে উপস্থাপন করতে বাধ্য হয়েছি। অনেকেই জানত না যে তিনি আমার আসল চাচা নন। আজ চাচি ঘরের ভেতরে বসেছিলেন, কারণ তাকে কিছু কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। সেই সময় চাচা বাড়িতে ছিলেন এবং রাতের খাবারের জন্য আসতে হয়েছিল। কিছুক্ষণ পর দরজায় ধাক্কার শব্দ শুনে আমি দরজা খুলতে গেলাম। দরজায় শুধু আমার চাচা দাঁড়িয়েছিলেন এবং যা শুনেছিলাম সবকিছুই সত্যি বলে মনে হচ্ছিল। এত বছরের ভয় আমার মনে ছিল। এরপর যখন জ্ঞান ফিরে পেলাম, চাচি আমার পাশে বসেছিলেন, কিন্তু আমি তাকে প্রশ্ন করতে পারিনি। আমার মাথা ব্যথা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল এটি আমার প্রাণ কেড়ে নেবে। আমি চাচির দিকে তাকিয়ে দেখলাম তিনি খুব চিন্তিত। কিন্তু চাচা এসব পাত্তা দিতেন না, তিনি তার প্রতিদিনের কাজে ব্যস্ত থাকতেন। তিনি মনে করতেন কিছুই ঘটেনি। লোকদের দেখানোর জন্য মাঝে মাঝে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন। এলাকায় অনেকেই আমার সুস্থতার খোঁজ নিতে আসত এবং চাচিকে প্রশ্ন করত। কিন্তু চাচি কি উত্তর দিতেন? চাচি উদ্বিগ্ন হয়ে অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতেন। আর আমি অসহায়ভাবে সব সহ্য করতাম। এখন কেন তাকে এত চিন্তিত দেখাচ্ছে তা আমি বুঝতে পারছিলাম, তবে এরপর থেকে চাচি দিনরাত আমার সাথে থাকতেন, এমনকি রাতে আমার সাথে ঘুমাতেন। এতে আমার মনেও শান্তি লাগত, আমি নির্ভয়ে ঘুমাতে পারতাম। এই ঘটনার পর 4 মাস কেটে গেল, কিন্তু চাচা আর কোনো খারাপ কাজ করেননি। তাই আমার এবং চাচির কষ্ট কিছুটা কমে গিয়েছিল। এভাবে চলতে থাকে। একদিন চাচা যথারীতি মন্দিরে গিয়েছিলেন, কিন্তু পরের দিন যখন তিনি মন্দিরে গেলেন, তিনি আর ফিরে এলেন না। লোকজন আমাদের বাড়িতে এসে খোঁজ নিতে শুরু করল, কিন্তু আমরা নিজেরাও কিছু জানতাম না। খবরটি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। সেখানকার সবাই নিজ নিজ উপায়ে চাচাকে খুঁজতে লাগল, কিন্তু কেউ তাকে খুঁজে পেল না। এটি আমাদের জন্য রহস্যময় হয়ে উঠল, কারণ চাচা না জানিয়ে কোথাও যেতেন না। তার কোনো পরিবার ছিল না, কোনো ভাই বোনও ছিল না। তাহলে তিনি কোথায় গেলেন? তার কোনো শত্রুও ছিল না যে তাকে কোনো ক্ষতি করতে পারে। তার নিখোঁজ হওয়া মর্মান্তিক হলেও আমার এবং চাচির জন্য এটি কিছুটা স্বস্তির ছিল, কারণ আমরা তার উপস্থিতিতে সবসময় অনিরাপদ বোধ করতাম। বিশ্বকে দেখানোর জন্য আমরাও তার নিখোঁজ হওয়ার জন্য উদ্বিগ্ন ছিলাম। গ্রামের লোকজন চাচিকে অনুরোধ করল থানায় একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করতে। কিন্তু চাচি খুবই ভেঙে পড়েছিলেন। তিনি মানতে পারছিলেন না যে এই বাড়িতে আর চাচা ফিরবেন না। এটা তার স্বামীও ছিল, তাই চাচি অভিযোগ করার অনুমতি দিয়েছিলেন। এরপর পুরো গ্রাম আমাদের খুব যত্ন নিতে শুরু করে। আর এই সমস্ত কিছু ঘটেছিল সেই একই ব্যক্তির কারণে। আমার চাচা জানতে পেরে আমি আর আমার চাচি এলাকার কিছু দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে থানায় পৌঁছলাম। কিন্তু সেখানে আমার চাচাকে দেখে সবাই অবাক হয়ে গেল। সে কালো রঙের কুর্তা এবং ধুতি পরে ঘুরে বেড়াত, আর এখন সে প্যান্ট শার্ট পরে। তার চুল এলোমেলো এবং তার ঘাড় আলগা ছিল। আমরা মনে মনে নিশ্চিন্ত হলাম, কারণ কেউ বিশ্বাস করতে পারছিল না যে সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। শুনলাম সে মন্দিরের পুরোহিত সেজেছিল এবং এখানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে।
পুলিশ তাকে প্রশ্ন করল, তুমি কি একই পুরোহিত? সে বলল, হ্যাঁ, আমি একই ব্যক্তি। তারপর সে পুরো ঘটনা বলতে শুরু করল, যা শুনে আমরা সবাই অবাক হলাম। বাস্তবে সে পণ্ডিত বা পুরোহিত ছিল না। সে একজন ব্যবসায়ীর ছেলে এবং জানে না কোথায় জন্মেছে। সে ছোটবেলায় অর্থ উপার্জন করত, কিন্তু তার খুব কম যত্ন নেওয়া হয়েছিল। প্রায় ৮ বছর বয়সে সে এখানে ওখানে ঘুরে বেড়াত এবং ৬ বছর এভাবে বেঁচেছিল। প্রথম চুরি করে সে ৪ বছর বয়সে, তারপর ধীরে ধীরে তার মতো অনেক ছেলেকে নিয়ে একটি দল তৈরি করে ছোটখাটো চুরি তার দ্বিধা কমিয়ে দেয় এবং ধীরে ধীরে সে বড় বড় বাড়ি এবং ব্যাংক ডাকাতি করতে শুরু করে। একবার চুরির মাঝেই ধরা পড়ে, কিন্তু দলের অন্য সব ছেলেরা কোনোভাবে পালিয়ে যায়। সে জেলে থেকে যায়। জানা যায় সে ধর্ম সম্পর্কে কিছুই জানত না, বরং গল্প বানিয়ে এবং অন্যদেরকে বিভ্রান্ত করে জ্ঞানী হওয়ার ভান করত। এই রহস্য ফাঁস হওয়ার পর পুরো সম্প্রদায় অবাক হয়ে যায়, বিশেষ করে একজন মহিলা। আমার চাচি তার বিশ্বাসঘাতক স্বামীর মিষ্টি কথায় এবং মিথ্যা প্রতিশ্রুতিতে ফেঁসে গিয়েছিলেন। তার মোহনীয় হাসির আড়ালে লুকিয়েছিল বিদ্বেষ ও ছলনা। চাচার প্রতারণা এবং মেয়ের নির্দোষতা জানার পর চাচা মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তাকে প্রশ্ন করেন সেই ঘটনাগুলি সম্পর্কে যা তার মেয়ের ভাগ্যকে প্রভাবিত করেছিল। যেদিন চাচাকে অচেতন অবস্থায় পাওয়া গেল, সে তার স্বার্থপর আকাঙ্ক্ষার জন্য আমাকে শোষণ করেছিল যতক্ষণ না আমি তার নিষ্ঠুরতার কারণে হতবাক হয়ে যাই। আমার চাচি দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং নিশ্চিত করেন যে চাচাকে অবিলম্বে গ্রেফতার করা হয়। এরপর চাচির ঘৃণ্য কাজের জন্য ডিভোর্সের মামলা করতে হয়। সময় সবকিছু পরিবর্তন করে দিল। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। বিষয়টা এমন ছিল যে মাঝরাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। তখন আমার ছোট ভাগ্নে আমার সাথে ছিল, আর বাড়িতে আর কেউ ছিল না। সে আমার খুব কাছের মানুষ, ওর সাথে থাকতে আমার অনেক ভালো লাগত, কিন্তু আজকের রাতটা ছিল একদম আলাদা। বিদ্যুৎ চলে যাওয়ার পর পুরো ঘরটা অন্ধকারে ঢেকে গেল। একা একা ঘরে শুয়েছিলাম আর আশেপাশে সবকিছু ভয়ের মতো লাগতে শুরু করল। হঠাৎ আমার হৃদস্পন্দন বেড়ে গেল, যেন অন্ধকারের মধ্যে কিছু আছে। আমি কিছু দেখতে চেষ্টা করছিলাম, কিন্তু স্পষ্টভাবে কিছুই বুঝতে পারছিলাম না। একরকম অস্থির অবস্থায় আমি আমার ভাগ্নেকে বললাম, ওঠো, আলো নিভে গেছে, আমি একটু ভয় পাচ্ছি। সে ধীরে ধীরে উঠল, আর তার মুখে এক ধরনের অদ্ভুত হাসি। হঠাৎ তার কথা শুনে আমার মনে হলো যেন আমি অন্য কারো সাথে কথা বলছি। মনে হলো আমার সেই পরিচিত ভাগ্নেটা নয়। আজকের গল্পটা স্পেশাল, সবাই রেডি থাকো। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি ৩১ বছর বয়সী সুন্দরী একজন মহিলা। বিয়ের পর আমি আরও বেশি সুন্দর হতে থাকি। বিয়ের পর আমার ভাগ্নে আমাকে সব সময় মামি মামি বলে জ্বালাতন করত। সব সময় আমার সাথেই থাকতে চাইত। সে বেশিরভাগ সময় আমার সাথেই থাকত। আমাকে সে অনেক ভালোবাসত। আমি জানতাম যে সেদিন সন্ধ্যাটা একটু অন্যরকম হতে চলেছে। হঠাৎ করেই আমার স্বামী অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর আমি রান্নাঘরে কাজ করছিলাম। তখনই বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল। ঠিক তখনই আমার বোনের ফোন এলো। আমি তাকে বললাম, এখানে আলো নেই, কাজগুলোও থেমে গেছে। আমার বোন বলল, চিন্তা করিস না, আমি কুণালকে পাঠিয়ে দিচ্ছি। কুণালের নাম শুনে আমি বললাম, ওকেই পাঠাও, খুব দরকার। ফোনটা রেখে অপেক্ষা করতে লাগলাম। কুণাল আসার সময় আমার মনে পড়ছিল ছোটবেলার স্মৃতি। তখন সে ছিল একদম দুরন্ত, সব সময় আমাকে মজা করত। তবে এখন অনেক দিন পর সে শহরের বাইরে পড়াশোনা করছে, তাই আর দেখা হয় না। সেই পুরনো দুষ্টুমিগুলো যেন হারিয়ে গেছে। কিছুক্ষণ পর দরজার বেল বাজল। দরজা খুলতেই দেখি সামনে একজন লম্বা ও সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। প্রথমে চিনতে সময় লাগলেও পরে বুঝলাম এ তো কুণাল। অবাক হয়ে বললাম, তুমি এত বড় হয়ে গেছ। কুণালকে আমার অনেক ভালো লাগত। কুণাল হাসি দিয়ে বলল, আপনি এখনও আগের মতোই সুন্দর আছেন। বরং এখন আরও বেশি সুন্দর হয়েছেন মামি। কথাটা শুনে মুচকি হেসে উঠলাম। তারপর কুণাল হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। অদ্ভুতভাবে কিছুক্ষণ তার আলিঙ্গনে থেকে আমি নিজেকে আলাদা করলাম। হালকা হেসে বললাম, আচ্ছা, এবার কাজে লাগো। কুণাল মুচকি হেসে বলল, তোমার এই প্রশংসা সত্যিই আমাকে অবাক করে দিল। আমি হেসে বললাম, আমার মা এভাবে সবসময় মজা করতেন, কান ধরে হেসে বলতেন। এবার দেখি কি হয়। কুণাল হেসে তার কান চেপে ধরল, বলল, ঠিক আছে,
আজ আর অজুহাত নয়, কাজ করতে আসলাম। আমি তাকে ড্রয়িং রুমে রেখে রান্নাঘরে চলে গেলাম। কুনাল তখনও রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে কাজ করতে লাগল, আর আমি ভাবছিলাম আজ এতদিন পর ওর জন্য বিশেষ কিছু রান্না করব। কারণ অনেক দিন পর ও এসেছে, তাই একটা স্পেশাল ডিশ বানাতেই হবে। ঠিক তখনই হঠাৎ আলো চলে এলো। আমি ড্রয়িং রুমে গিয়ে বললাম, তুমি তো সত্যিই একজন এক্সপার্ট, এত দ্রুত লাইটটা ঠিক করে দিলে। কুনাল হেসে বলল, এখন সব ঠিকঠাক আছে, চিন্তা করো না। কিন্তু হঠাৎ আবার আলো নিভে গেল, আর পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। ফলে আমি রান্নাঘরে আর ফিরতে পারলাম না। অন্ধকারের মধ্যে অপেক্ষা করতে করতে হঠাৎ পেছন থেকে কারো হালকা স্পর্শ অনুভব করলাম। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। এরপর হঠাৎ আলো ফিরে এলো, আর আমি অবাক হয়ে দেখি আমার স্বামী পেছনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কখন এলে? তিনি বললেন, মিটিং শেষ না করেই চলে আসতে হলো। আলো ছিল না, তাই তুমি আমাকে দেখতে পাওনি। আমি হেসে বললাম, তুমি এসে গেছো, তাহলে তো সব ঠিক আছে। এই আলোটা আজ সকাল থেকে আমাকে বেশ বিরক্ত করছে। কুনাল হেসে বলল, কোনো চিন্তা করো না, আমি আবার ঠিক করে দেব। আর আমি বললাম, না না, তুমি এখনই যাচ্ছ না তো? কুনাল মুচকি হেসে বলল, না, আজ তোমার সাথে ডিনার করেই যাব। এরপর আমার স্বামী তার রুমে চলে গেল, আর আমি দাঁড়িয়ে ভাবছিলাম, এই পুরো ব্যাপারটা কি আমার কল্পনা ছিল নাকি বাস্তব। কুনাল এর কথা মনে পড়ল, সে আমাকে বলেছিল যে আমার বোনের কিছু জামা সে সেলাই করে দিয়েছে। আর আমি তাকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম যে সে রাতের খাবার খেয়ে তারপরই যাবে। আমি রান্নাঘরে গিয়ে কুনাল এর পছন্দের খাবার তৈরি করতে শুরু করলাম। কাজ শেষ করে বাইরে আসতেই দেখি কুনাল আমার বিছানায় শুয়ে আছে। সে হেসে বলল, তুমি তো বেশ মোটা হয়ে গেছ, মামি। তার কথা শুনে আমি হেসে মাথায় হাত বুলিয়ে দিলাম। ছোটবেলায় ওর বোন আর ভাইও এমন মজা করত এবং আমাকে খুব ভালোবাসত, তবে কুনালের ব্যবহারটা একটু আলাদা লাগছিল, যেন তার মধ্যে কিছু পরিবর্তন আসছে। আমি ভেবেছিলাম হয়তো সে বড় হচ্ছে বলে এমন আচরণ করছে। কিন্তু ধীরে ধীরে তার আচরণগুলো একটু অস্বাভাবিক হতে লাগল। আমি চুল ঠিক করছিলাম আর ভাবছিলাম আজকের জন্য বিশেষ কিছু তৈরি করব। কুনাল অনেকদিন পর এসেছে, তাই একটি ভালো খাবারের আয়োজন করতে চেয়েছিলাম। ঠিক তখনই আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলাম। হঠাৎ কুনাল আমার পিছনে এসে বলল, মামি, আপনি আমাকে কখনো নতুন শাড়ি পরে দেখাননি। আজ আপনি কি আমাকে আপনার শাড়ি পরিয়ে দেখাবেন? তার কথায় আমি একটু থমকে গেলাম। এটি আমার জন্য অস্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হেসে বললাম, কুনাল, তুমি তো আমাকে আগেও শাড়ি পরতে দেখেছ, তখন যখন আমি নতুন বিয়ে করে এসেছিলাম। কিন্তু সে বলল, তখন আমি ছোট ছিলাম, এখন তো বড় হয়েছি। আমি তার এই আগ্রহ দেখে হেসে বললাম, তুমি এখনও আমার চোখে ছোটই আছো। কিন্তু তার চোখে একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল, যেন সে তার ইচ্ছা পূরণের জন্য অপেক্ষা করছে। আমি তখন শাড়িটা পরে এলাম, আর সে যেন চোখ ফেরাতে পারছিল না। এটা আমাকে অস্বস্তি করলেও আমি বিষয়টা উপেক্ষা করার চেষ্টা করলাম। আমরা খাবার খেতে বসলাম, আর আমি অনুভব করছিলাম যে কিছু একটা ঠিকঠাক নেই। ধীরে ধীরে কুনালের আচরণগুলো আরও অদ্ভুত হতে শুরু করল। আমি যা করি, যাই পড়ি, এমনকি যখন ফোনে কথা বলি, সে আমার দিকে নজর রাখে। এই ঘটনাগুলো আমাকে অস্বস্তিতে ফেলছিল, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছিলাম না। একদিন কুনালের সাথে আমাদের কাজের লোকের ঝগড়া হয়ে গেল। সে আগে কাজ ছিল, কিন্তু ইদানিং অলস হয়ে পড়েছিল। এরপর থেকে কুনালের উপস্থিতি আরও অস্বস্তিকর লাগছিল, আর আমি বুঝতে পারছিলাম কিছু পরিবর্তন ঘটছে। তবে দ্বিধায় ছিলাম। আমার স্বামী তাকে মূলত ঘরের বাইরের কাজের জন্য রেখেছিল, কিন্তু এখন সে ছোটখাটো বিষয়ে অভিযোগ করছে, কখনো ছুটি চাইছে, কখনো বেতন বাড়ানোর দাবি করছে। তার আগের উদ্যম আর নেই। আমি প্রায়ই সব কাজ নিজেই করতাম, তবু যথেষ্ট বেতন দিতাম। তবুও সেদিন বেতন নিয়ে অভিযোগ করায় বিরক্ত হয়ে বললাম, তোমার প্রতিদিনের অনুরোধে আমি বিরক্ত হয়ে গেছি। আমার এই কথা শুনে সে চাকরি থেকে বের না করার জন্য অনুনয় বিনয় করতে লাগল। সে বিটবিট করে বলতে লাগল, কিন্তু আমি রাগে বললাম, তোমার যদি কাজ পছন্দ না হয়, তবে চলে যেতে পারো। হঠাৎ কুনাল এসে এই কথোপকথনের মধ্যে ঢুকে পড়ল। সে এসে বলল, মামি, তাকে ছেড়ে দাও। তোমার কাজের আর চিন্তা করতে হবে না। আমি কুনালকে থামানোর চেষ্টা করলাম, বললাম, কুনাল, এটা আমাদের বাড়ির ব্যাপার। কিন্তু সে আমার কথা শুনল না এবং কাজের লোকটিকে বের করে দিল। এটা আসলে একটি ছোট ব্যাপার ছিল যা সহজেই সমাধান করা যেত। কিন্তু কুনাল তখন আমার দিকে ঘুরে বলল, মামি, তোমার যদি কোনো কাজ থাকে, তাহলে আমাকে বলো। আমি তোমার সব দায়িত্ব নেব।
তার এই কথায় আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। সে যেন বুঝিয়ে দিতে চেয়েছিল যে সে আমার সকল দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত। এই পরিস্থিতি আমাকে বেশ অস্বস্তিতে ফেলল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ঠিক আছে কুনাল, তুমি একটু পানি খাও। আমি তাকে এক গ্লাস পানি দিলাম, আর সে চুপচাপ পানি খেতে লাগল। কিন্তু তার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। কুনাল এখন ইচ্ছাকৃতভাবে আমার কাছে আসার চেষ্টা করছে বলে মনে হল। সে যে আমার দিকে এমনভাবে নজর রাখছে তা আমাকে আরও অস্বস্তিতে ফেলছিল। তার প্রস্তাব যে সে আমার বাসার সব কাজ করবে, তাতে প্রথমে আমি একটু মুচকি হাসলাম। কিন্তু তার এই ব্যবহারে বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই। কুনালের আচরণ কিছুটা অস্বাভাবিক হয়ে উঠেছিল। সে প্রায়ই আমাদের বাড়িতে আসতে শুরু করল এবং যখন আমি তাকে বলেছিলাম, তুমি এত ঘন ঘন কেন আসছ, সে হাসতে হাসতে বলল, মামি, আমি তো তোমার জন্য সবকিছু করতে পারি, মায়ের কাছে এসব বলবো না। আমি তার কথা শুনে মৃদু হেসে উঠলাম। তারপর থেকে প্রায় প্রতিদিনই সে আমাদের বাড়িতে কোনো না কোনো অজুহাতে আসত। কখনো বাজার থেকে শাকসবজি আনা, কখনো ঘর পরিষ্কার করা, যে কোনো কাজই হোক সে হাসি মুখে করত। আমি স্বামীকে বলেছিলাম কুনালের পরিবর্তে নতুন কাজের লোক খুঁজে নেওয়া উচিত। কিন্তু তিনি গুরুত্ব দিলেন না এবং কাউকে আনতেও পারলেন না। ফলে কুনাল নিয়মিত বাড়ির কাজ করতে থাকল, আর তার ঘন ঘন আসা যাওয়া আমাকে অস্বস্তিতে ফেলছিল। যদিও সে কখনই অনুচিত কিছু করেনি, তবুও তার উপস্থিতি বিব্রতকর লাগছিল। আমি চাইনি যে আমার স্বামী বা তার মা এই পরিস্থিতি নিয়ে কোনো ভুল ধারণা তৈরি করুক। তাই আমি কুনালকে পরিষ্কারভাবে বললাম, নতুন কাজের লোক পাওয়া মাত্রই তুমি আর আসতে হবে না। সে দিনের পর দিন কাজ করতে লাগল, আর আমি ভাবলাম কিছুদিনের জন্য বোনের বাড়িতে গেলে মন্দ হয় না। বোনের বাড়িতে পৌঁছানোর পর তার 2 সন্তান আমাকে দেখে খুব খুশি হয়ে গেল। তখন আমি বোনকে জিজ্ঞেস করলাম, কুনাল কোথায়? ওকে এখন আর তেমন দেখা যায় না। আমার বোন হাসতে হাসতে বলল, কুনাল এখন সারাদিন বাইরে ঘোরাঘুরি করে। পড়াশোনা ছেড়ে ভবঘুরে হয়ে গেছে, কোথায় কি করছে কে জানে। এই কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। মনে হল তার পড়াশোনার প্রতি আগ্রহ কমে গেছে এবং সে এভাবেই আমাদের বাড়িতে ঘন ঘন আসতে শুরু করেছে। আমি আমার বোনকে বললাম, কুনাল প্রায়ই আমার বাড়িতে আসে। বোন এ কথা শুনে বেশ অবাক হল, যেন কিছুটা অবিশ্বাসের ছাপ ছিল তার চোখে, তার কণ্ঠে কিছুটা বিস্ময় আর উদ্বেগ একসাথে ফুটে উঠল। সে বলল, আচ্ছা, কুনাল আমাকে কিছু বলেনি, আর তুমিও আমাকে ফোন করে জানাওনি কেন? আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম, আমিও ভেবেছিলাম কুনাল তোমাকে জানিয়েছে। আমি তো আজকেই তোমার বাড়িতে এলাম। আমার কথা শুনে বোন একটু স্বস্তির নিঃশ্বাস ফেল। ঠিক আছে। আসলে আমি ওর জন্য বেশ চিন্তিত ছিলাম। মাঝে মাঝে ও কোথায় যেন উধাও হয়ে যায়, আর আমি জানতেও পারি না। আমার স্বামী আর আমি দুজনেই এত ব্যস্ত যে সেভাবে খেয়াল রাখা হয় না। বোনের কথায় কুনালের জন্য এক ধরনের উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। আমি বললাম, ও আসলে আমাদের বাড়িতেই থাকে বেশিরভাগ সময়, তোমার ভাবনার কিছু নেই। এটা শুনে বোনের দুশ্চিন্তা কিছুটা কমল। সে বলল, ভালোই হয়েছে যে ও তোমার বাড়িতে যায়, অন্তত একটা নিরাপদ জায়গায় থাকে। তার খাওয়া দাওয়ার বিষয়টাও একটু খেয়াল রেখো। আমি বললাম, তুমি নিজেও একটু নিজের যত্ন নাও। ওজনটা যেন বেশি না বাড়ে। আমার কথা শুনে বোন হাসতে হাসতে বলল, হ্যাঁ, সত্যিই সময় এসেছে নিজের যত্ন নেবার। কিন্তু এটা জেনে ভালো লাগছে যে কুনাল তোমার কাছেই থাকে। তাতে আমি নিশ্চিন্ত থাকি। সেদিন বোনের বাসায় রাতের খাবার খেয়ে আমি ফিরে এলাম। কিন্তু যতক্ষণ আমি ওদের সাথে ছিলাম ততক্ষণ পর্যন্ত কুনাল বাসায় ফেরেনি। আমি ভাবলাম হয়তো সে বন্ধুদের সাথে কোথাও গেছে। যখন আমি নিজের বাড়ি ফিরে আমার ঘরে ঢুকলাম তখন দেখি কুনাল আমার বিছানায় ঘুমিয়ে আছে। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, বুঝতে পারলাম হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তাই ওকে আর জাগালাম না, বরং বিশ্রাম করতে দিলাম। মনে হলো হয়তো এভাবেই সে কিছুটা নিজের শান্তি খুঁজে পায়। রাতে বোন ফোন করে কুনালের কথা জানতে চাইল। সে জিজ্ঞেস করল, কুনাল কি ঠিক আছে? এই কয়দিন তো বেশিরভাগ সময় তোর বাড়িতেই থাকছে। আমি শান্তভাবে বোঝানোর চেষ্টা করলাম, কুনাল এখন বড় হচ্ছে, এ বয়সে অনেকেই নতুন জায়গায় মানিয়ে নিতে চায়, তাই হয়তো এখানে বেশি সময় কাটাচ্ছে। চিন্তা করো না, সব ঠিক আছে। আমার কথা শুনে আপু কিছুটা স্বস্তি পেলেও আমার মন জুড়ে একটা প্রশ্ন ছিল, আমার স্বামী যদি কুনালকে এভাবে দেখতে পায় তবে কি বলবে? তখনই স্বামীর ফোন এলো। তিনি জানালেন যে জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে, তাই আজ রাতে ফিরতে পারবেন না। সেই রাতে আমি দরজা বন্ধ করে ঘুমাতে গেলাম। তবে অন্য ঘরে গেলাম শুতে, কারণ কুনালের সাথে একই ঘরে থাকতে আমার স্বাচ্ছন্দ্য লাগছিল না। আমার স্বামী এর আগে বহুবার বাইরে গিয়েছেন,
আর আমি একাই ছিলাম বাড়িতে। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম মনে হচ্ছিল। পরের দিন সকালে কুণালের ঘরে গিয়ে দেখি সে তখনও ঘুমাচ্ছে। কপালে হাত দিয়ে বুঝলাম তার জ্বর। জিজ্ঞেস করতেই বলল, মাথা ব্যথা আর খুব দুর্বল লাগছে। আমি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলাম এবং তার জন্য চা বানিয়ে আনলাম। ডাক্তার না আসা পর্যন্ত আমি তার পাশে বসে থাকলাম, তার সেবা করছিলাম। হঠাৎ কুণাল মৃদুস্বরে বলল, তুমি খুব ভালো, সবসময় তোমার সান্নিধ্যে থাকতে ইচ্ছে করে। তার এই কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, তাই বললাম, কুণাল, তুমি এখন বিশ্রাম নাও। কিছুক্ষণ পর ডাক্তার এসে বললেন, এটা শুধু জ্বর, চিন্তার কিছু নেই, কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কুণাল আবার ঘুমিয়ে পড়ল। কুণালকে এভাবে অসুস্থ দেখে আমার মন খারাপ হয়ে গেল, যেন আমি তাকে আমার নিজের সন্তানের মতোই ভালোবাসি। আমি তার কপালে একটা মমতামাখা চুমু দিয়ে বললাম, শীঘ্রই ভালো হয়ে উঠবে। সন্ধ্যা পর্যন্ত বিবেক ঘুমিয়েই ছিল। এর মধ্যে আমি আমার বোনকে ফোন করে সব জানালাম। আমার বোন এসে তাকে বলল, কুণাল, চলো এখন বাড়ি যাই। আমার বোন বলল, বাবাও তোমার জন্য খুব চিন্তিত। তবে কুণাল এর মুখ একটু মলিন হয়ে গেল। মা ও ছেলের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে বলে মনে হল, কিন্তু আমার বোন তেমন কিছুই জানতে দিল না। আমি ওকে কাছে টেনে হালকা করে বোঝানোর চেষ্টা করলাম, তারপর বললাম, তোমার মা যখন এসেছেন। চোখ বন্ধ করে থাকলে কেন? কিছুক্ষণ চুপ থেকে কুণাল বলল, মা মনে করেন আমি খারাপ হয়ে যাচ্ছি, তাই বাবার সামনে আমাকে অপমান করেন। এজন্যই বাড়ি যেতে ইচ্ছে করে না। শুনে আমি অবাক হলাম, কারণ আমার বোন সবসময় যত্নশীল মা ছিলেন। আমি কুণালকে বোঝালাম, তোমার মা তোমার ভালোর জন্যই এসব বলেন, যেন তুমি সঠিক পথে থাকো এবং সময়ের গুরুত্ব বোঝো। কুণাল বলল, কিন্তু মা কেন সবার সামনে আমাকে ছোট করছেন? এতে আমার খুব খারাপ লাগে। তার কণ্ঠে কষ্টের সুর ছিল, আর আমি বুঝলাম এটা সামান্য বিষয় নয়। মা ছেলের ভুল বোঝাবুঝি মেটানো যেত, কিন্তু আমরা তখন সে ব্যাপারে আর কথা বলতে পারিনি। পরের দিন হঠাৎ আমার স্বামী ফোন করে জানালেন তাকে কিছুদিনের জন্য শহরের বাইরে যেতে হবে, আর চাইলে আমি বোনের বাড়িতে গিয়ে থাকতে পারি। আমি একটু হতাশ হয়ে বললাম, এই কদিন তুমি এত ব্যস্ত হয়ে নিয়ে থাকবে? স্বামী হেসে বললেন, তোমার জন্য একটা চমক আছে, তাই একটু অপেক্ষা করো। আমি আর কিছু জানতে না চেয়ে ভাবলাম, কয়েকদিন বোনের বাড়িতে কাটাবো। এদিকে কুণাল এসে বলল, তোমার স্বামী না আসা পর্যন্ত আমি তোমার সাথে থাকব। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে জেদ ধরে থাকল এবং আমার কথা না শুনে পাশে থাকতে চাইছিল। শেষমেশ ভাবলাম, আপাতত চুপ থাকা ভালো। হয়তো কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। এরপর থেকে কুণাল আমার বাড়িতে অনেক সময় কাটাতে শুরু করল। সে প্রতিদিন আমাকে সাহায্য করত, রান্নাবান্না থেকে শুরু করে ঘরের অন্যান্য কাজে, সব কিছুতেই সে নিজেকে ব্যস্ত রাখত। তিনি সব কাজই করতেন, কিন্তু যখনই তার মায়ের কথা উঠত, তার চোখে এক ধরনের যন্ত্রণা এবং নিরাশা দেখা যেত। এটা আমার কাছে নতুন কিছু ছিল না, কারণ তার আমাদের বাড়িতে থাকার সময় থেকেই আমি তা বুঝতে পেরেছিলাম। যদিও সে সব কাজে আমার সহায়তা করত, তার মনের ভেতর লুকিয়ে থাকা কষ্টটা আমাকে ভাবিয়ে তুলছিল। হয়তো কুণাল এর মা এবং তার মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে সেটা দূর করা প্রয়োজন ছিল। সেদিনও আমার বোনের কাছ থেকে একটি ফোন পেলাম। তিনি কুণালের সাথে কথা বলতে চাইলেন, কিন্তু কুণাল আমার দিকে ইঙ্গিত করে বুঝিয়ে দিল যেন আমি বলি সে এখানে নেই। আমি মনের মধ্যে একটু দোটানায় পড়ে গেলেও মিথ্যা বললাম এবং আমার বোন বিশ্বাসটা নিয়ে আর কিছু বলেননি। এরপর কুণাল আমাকে একটি উপহার দিল এবং বলল, এই পারফিউমটি তোমার জন্য, সঙ্গে রাখবে সব সময়, তোমাকে আমার অনেক পছন্দ। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং দ্রুত রান্নাঘরে চলে গেলাম। কুণালও সেদিন একটু অন্যরকম আচরণ করছিল। পরবর্তীতে আমার এক বন্ধু ফোন করলেন এবং বললেন কুণালকে তার বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে। সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরবে। এরপর আমরা একসঙ্গে একটি সিনেমা দেখব। কুণাল বাইরে যাওয়ার পর আমি মনে করলাম এখনই আমার বোনের কাছে যাওয়ার সঠিক সময়। আমি তার কাছে গিয়ে কুণালের সাম্প্রতিক আচরণগুলো জানালাম। আমার কথা শুনে আমার বোন একটু হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি কি নিশ্চিত যে এটা ঠিক বলছ? আমি সবকিছু পরিষ্কার করে বললাম। তারপর আমার বোন জানান দিলেন যে কুণাল আসলে আমাদের পরিবারের নিজ সন্তান নয়। তিনি আসলে আমাদের পরিবারে দত্তক নেওয়া সন্তান। তার মা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং আমরা তাকে রাস্তা থেকে কাঁদতে দেখে আমাদের কাছে নিয়ে এসেছিলাম। কুণালকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমার বোনের স্বামী তখন বলেছিলেন, যদি আমরা কুণালকে বাড়িতে নিয়ে যাই এবং বট করে তুলি, তখন মানুষ বলবে সে আমাদের নিজেদের ছেলে নয়,
আমার বোন ও তার স্বামী এমনভাবে গল্প সাজিয়েছিলেন যাতে সবাই ভাবে কুণাল তাদের জীবনের অংশ ছিল। শুনে আমি হতবাক হলাম, বুঝলাম কুণালের সাথে আমার সম্পর্কটা আলাদা ছিল। তাই তার কিছু আচরণ ভিন্ন লাগত। স্বামীকে জানালে তিনি বললেন, পরিস্থিতি শান্তভাবে সামাল দিতে হবে যাতে ভুল বোঝাবুঝি না হয়। আমরা দেশ ছেড়ে দুবাই এলাম, আর কুণাল চিরতরে হারিয়ে গেল আমার জীবন থেকে। তাকে মাঝে মাঝে অনেক মিস করতাম।